আজকে এক এমন ডাক্তারের খোঁজে যিনি শুধু রোগের নয়, আত্মারও চিকিৎসা করতেন। তবে তার পদ্ধতিটা ছিল একটু অন্যরকম। যে পদ্ধতি একবার শুরু হলে তার রোগীকে মুক্তি দিত ঠিকই, কিন্তু জীবন থেকে নয়, বরং এই পৃথিবী থেকেই। জীবনটা বেশ ভালোই চলছিল, কিন্তু গত 6 মাস ধরে এক তীব্র অসহ্য যন্ত্রণা আমার সঙ্গী হয়ে উঠেছিল। মাইগ্রেন। সাধারণ মাইগ্রেন নয়, এ যেন মাথার ভেতরে কেউ হাতুড়ি দিয়ে অনবরত আঘাত করে চলেছে। শহরের নাম করা সব নিউরোলজিস্টকে দেখিয়েছি, দামি দামি ওষুধ, নানা রকমের থেরাপি, কিছুই কাজে আসেনি। যন্ত্রণাটা যখন আসতো, আমার পৃথিবীটা অন্ধকার হয়ে যেত। মনে হতো মাথার ভিতরকার শিরাগুলো ছিঁড়ে বেরিয়ে আসবে। আমার কাজ থেমে গিয়েছিল, আমার জীবন প্রায় স্থবির হয়ে পড়েছিল। একদিন এক পুরনো বন্ধুর মাধ্যমে আমি এক অদ্ভুত ডাক্তারের কথা শুনলাম, ডক্টর অনিমেষ রায়। বন্ধুটি বলেছিল তিনি নাকি কোনো সাধারণ ডাক্তার নন, এক প্রকার জাদুকর। এমন কোনো রোগ নেই যা তিনি সারাতে পারেন না। কিন্তু তার একটাই সমস্যা, তিনি শহরে থাকেন না। তার ক্লিনিক আরোগ্য নিকেতন, পশ্চিমবাংলার এক প্রায় বিস্তৃত পাহাড়ি এলাকা, নাম ছায়াপুরীতে অবস্থিত। জায়গাটার নাম শুনেই কেমন একটা খটকা লেগেছিল। ছায়াপুরী, মানচিত্রেও এই নামের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল। আমার বন্ধু অনিশ বলেছিল, লোকটা একটু অদ্ভুত বুঝলি, সে কেলে ধ্যান ধারণা নিয়ে চলে, কিন্তু ওর হাতে জাদু আছে। আমার এক কাকার ক্রনিক অ্যাজমা ছিল, যা কোনো ডাক্তার সারাতে পারেনি। ডক্টর রায়ের কাছে যাবার পর উনি এখন সম্পূর্ণ সুস্থ। আমি তখন এতটাই মরিয়া ছিলাম যে খড়কুটো পেলেও আঁকড়ে ধরতে রাজি ছিলাম। আমি ডক্টর রায়ের একটা পুরনো ল্যান্ডলাইন নম্বর জোগাড় করলাম। অনেকবার চেষ্টার পর একদিন বিকেলে ফোনটা একজন ধরল। কণ্ঠটা ছিল বয়স্ক, কিন্তু তীক্ষ্ণ এবং কর্তৃত্বপূর্ণ। আমি আমার সমস্যার কথা বলতেই ওপার থেকে শান্ত গলায় উত্তর এলো, চলে আসুন, তবে এখানে থাকতে হতে পারে কয়েকদিন। ছায়াপুরীতে থাকার ভালো জায়গা নেই, আমার আরোগ্য নিকেতনেই ব্যবস্থা হয়ে যাবে। আমি আর দ্বিতীয়বার ভাবিনি। পরের সপ্তাহেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম ছায়াপুরীর উদ্দেশ্যে। কলকাতা থেকে প্রায় 12 ঘন্টার দীর্ঘ পথ। শেষ কয়েক ঘন্টার রাস্তা ছিল ভয়ঙ্কর। পাহাড়ি, সংকীর্ণ, ভাঙাচড়া পথ, দুপাশে ঘন জঙ্গল, সূর্যের আলোও ঠিকমতো প্রবেশ করতে পারছিল না। যত এগোচ্ছিলাম আবহাওয়া ততটাই ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে হয়ে উঠছিল। মোবাইল নেটওয়ার্ক অনেক আগেই বিদায় জানিয়ে দিয়েছিল। আমার জিপিএস কাজ করা বন্ধ করে দিয়েছিল। একসময় আমার ভাড়া করা গাড়িটাও একটা নির্জন মোড়ে এসে বিগড়ে গেল। ড্রাইভার অনেক চেষ্টা করেও ওটাকে আর চালু করতে পারল না। আমরা যেখানে আটকে ছিলাম সেখান থেকে ছায়াপুরী আর কতটা দূরে তা বোঝার উপায় ছিল না। চারপাশে শুধু পাহাড় আর পাইন গাছের জঙ্গল। কুয়াশার চাদর ভেদ করে দূরে কিছু দেখা যাচ্ছিল না। অদ্ভুত এক নিস্তব্ধতা গ্রাস করেছিল চারিদিক। মাঝে মাঝেই ঝিঝি পোকার ডাক সেই নিস্তব্ধতাকে আরও ভয়ঙ্কর করে তুলছিল। ড্রাইভারটি স্থানীয় ছিল না, সেও ঘাবড়ে গিয়েছিল। সে আমাকে বলল, স্যার, এখানে তো রাত কাটানো যাবে না, জঙ্গলি জানোয়ারের ভয় আছে। সামনে একটা ছোট গ্রাম দেখেছিলাম, আমি হেঁটে ওদিকে যাচ্ছি, যদি কোনো সাহায্য পাই। আমি তাকে বারণ করতে পারলাম না। সে টর্চ জ্বালিয়ে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। আমি গাড়িতে একা বসে রইলাম। সময় গড়াচ্ছিল, সন্ধে নেমে আসছিল। পাহাড়ের অন্ধকার খুব দ্রুত ঘনিয়ে আসছিল। আমার মাথার যন্ত্রণাটা আবার অল্প অল্প করে ফিরে আসছিল। ভয় আর ঠান্ডায় আমার শরীর কাঁপছিল। মনে হচ্ছিল এখানে আসার সিদ্ধান্তটা হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। প্রায় 1 ঘন্টা পর আমি কুয়াশার ভিতর থেকে দুটো আলোর বিন্দু দেখতে পেলাম। একটা পুরনো আমলের জিপ গাড়ি আমার দিকে এগিয়ে আসছিল। গাড়িটা আমার পাশে এসে থামল। চালকের আসন থেকে একজন বয়স্ক লোক নামল, পরনে খাকি পোশাক, মুখটা বলিরেখায় ভরা। সে গম্ভীর মুখে আমাকে জিজ্ঞাসা করল, আপনি কি অডিন বাবু, কলকাতা থেকে আসছেন? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে? লোকটা আমার কথার উত্তর না দিয়ে বলল, ডাক্তার সাহেব পাঠালেন, আপনার গাড়ি খারাপ হয়ে গেছে শুনেই আমাকে পাঠালাম, চলুন আমার সাথে। আমি কিছুটা স্বস্তি পেলাম। যাক, অন্তত সাহায্য এসে পৌঁছেছে। আমি আমার ব্যাগ নিয়ে জিপে উঠে বসলাম। গাড়িটা আবার সেই অন্ধকার কুয়াশাচ্ছন্ন রাস্তা ধরে চলতে শুরু করলো। চালক, যার নাম পরে জানলাম বাহাদুর, সে ছিল ভীষণ চুপচাপ। আমি কয়েকবার কথা বলার চেষ্টা করেও ব্যর্থ হলাম।
সে শুধু হু বা না ছাড়া আর কিছুই বলছিল না। গাড়ির হেডলাইটের আলোয় দেখছিলাম রাস্তাটা আরো দুর্গম হয়ে উঠছে। দুপাশের গাছগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। তাদের ডালপালাগুলো রাস্তার ওপর ঝুঁকে পড়ে এমন এক আবহের সৃষ্টি করেছে যেন আমরা কোনো সুড়ঙ্গের মধ্যে দিয়ে যাচ্ছি। অবশেষে প্রায় আধ ঘন্টা পর গাড়িটা একটা বিশাল লোহার গেটের সামনে এসে থামল। গেটের ওপরে মরচে ধরা অক্ষরে লেখা আরোগ্য নিকেতন। গেটটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে গেল। ভিতরে ঢুকতেই আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এটা কোনো ক্লিনিক নয়, এ যেন এক পরিত্যক্ত জমিদার বাড়ি। বিশাল এলাকা জুড়ে বাড়িটা দাঁড়িয়ে আছে, ব্রিটিশ স্থাপত্যের নিদর্শন, কিন্তু অযত্নে আর অবহেলায় তার রূপ হারিয়ে গেছে। দেওয়ালের পলেস্তারা খসে পড়েছে, জায়গায় জায়গায় শ্যাওলা জমেছে। বিশাল বাগানটা আগাছায় ভরে গিয়েছে, তার মাঝে কয়েকটা নাম না জানা বনো ফুল ফুটে আছে। কিন্তু সবকিছু ছাপিয়ে এক গভীর বিষণ্ণতার রহস্যময়তা যেন গোটা বাড়িটাকে ঘিরে রেখেছে। বাহাদুর আমাকে গাড়ি থেকে নামতে বলে আমার ব্যাগটা নিয়ে বাড়ির মূল দরজার দিকে এগিয়ে গেল। দরজাটা ছিল বিশাল, পুরনো সেগুন কাঠের তৈরি, তাতে পিতলের ভারী কড়া লাগানো। কড়া নাড়তেই ভিতর থেকে দরজা খোলার শব্দ হলো। একজন দীর্ঘদেহী, ফর্সা, সৌম্যকান্তি ভদ্রলোক বেরিয়ে এলেন। পরনে ধবধবে সাদা শার্ট আর কালো প্যান্ট, চুলগুলো পরিপাটি করে আঁচড়ানো, চোখে সোনালি ফ্রেমের চশমা। বয়স 50-এর কোঠায় হবে। তার মুখে একটা অমায়িক হাসি লেগেছিল। আসুন অরিন বাবু, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমি ডক্টর অনিমেষ রায়। তিনি হাত বাড়িয়ে দিয়ে বললেন। আমি ওনার সাথে হাত মেলালাম। ওনার হাতটা ছিল বরফের মতো ঠান্ডা, কিন্তু তার ব্যবহার এতটাই অমায়িক ছিল যে আমার এতক্ষণের সব ভয় আর অস্বস্তি নিমেষে দূর হয়ে গেল। আমি ভাবলাম হয়তো আমি অকারণে ভয় পাচ্ছিলাম। ডাক্তার আমাকে ভেতরে নিয়ে গেলেন। বাড়ির ভেতরটা বাইরের মতোই পুরনো, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। বাতাসে একটা অদ্ভুত গন্ধ ভাসছিল। ডেটল বা ফিনাইলের সাথে পুরনো বই আর স্যাঁতস্যাঁতে দেওয়ালের গন্ধ মিশে একাকার হয়ে গেছে। বিশাল হলঘরের মাঝে একটা পুরনো আমলের ঝাড় লণ্ঠন ঝুলছিল, যদিও তা জ্বলছিল না। ঘরের আসবাবপত্রগুলো ছিল প্রাচীন। ডক্টর রায় আমাকে একটা বড় ঘরে নিয়ে গেলেন। বললেন, আজ রাতটা আপনি এখানেই থাকুন, আপনার ঘর এটা। কাল সকালে আপনার পরীক্ষা নিরীক্ষা শুরু হবে। বাহাদুর আপনাকে রাতের খাবার দিয়ে যাবে। ঘরটা ছিল বিশাল। একটা বড় খাট, একটা আলমারি আর একটা পড়ার টেবিল ছাড়া আর কিছুই ছিল না। দেওয়ালে কয়েকটা পুরনো দিনের অয়েল পেন্টিং ঝুলছিল। ছবিগুলো এতটাই বিবর্ণ যে ঠিকমতো বোঝা যাচ্ছিল না। একটা বড় জানালা ছিল, কিন্তু সেটা বাইরের ঘন জঙ্গলের দিকে মুখ করে। আমি জানালাটা খোলার চেষ্টা করলাম, কিন্তু সেটা জ্যাম হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর বাহাদুর রাতের খাবার দিয়ে গেল, রুটি, সবজি আর ডাল। আমার খিদে পেয়েছিল, তাই খেয়ে নিলাম। খাওয়ার পর শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিল। আমি বিছানায় গা এলিয়ে দিলাম। নরম বিছানা, কিন্তু চাদর থেকে একটা হালকা কর্পূরের গন্ধ আসছিল, যা সাধারণত মৃতদেহে ব্যবহার করা হয়। আমি ভাবলাম হয়তো আমার মনের ভুল। কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। মাঝরাতে একটা অদ্ভুত শব্দে আমার ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ যেন আমার ঘরের বাইরে করিডোরে খুব ধীমি গতিতে হাঁটছে, কিন্তু হাঁটার শব্দটা স্বাভাবিক ছিল না। মনে হচ্ছিল কেউ যেন একটা পা টেনে টেনে হাঁটছে। ক্যাচ ক্যাচ, খস খস শব্দটা ধীরে ধীরে আমার ঘরের দরজার সামনে এসে থেমে গেল। আমি ভয়ে জমে গেলাম। আমার হৃৎপিণ্ডটা ধকধক করে লাফাচ্ছিল। আমি নিঃশ্বাস বন্ধ করে দরজার দিকে তাকিয়ে রইলাম। দরজার হাতলটা খুব ধীরে ধীরে ঘুরতে শুরু করলো। আমার মনে হলো আমি এখনই ভয়ে চিৎকার করে উঠব, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। হাতলটা পুরোটা ঘুরে গেল, কিন্তু দরজাটা খুলল না, কারণ আমি ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে দিয়েছিলাম। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা,
তারপর আমি দরজার নিচ দিয়ে একটা ছায়া সরে যেতে দেখলাম। শব্দটা আবার শুরু হলো, ধীরে ধীরে করিডরের অন্য প্রান্তে মিলিয়ে গেল। আমি সারা রাত আর ঘুমাতে পারলাম না। বিছানায় বসে রইলাম, কান পেতে রইলাম বাইরের যে কোনো শব্দের জন্য। ভোরের আলো ফোটার পর আমি কিছুটা স্বস্তি পেলাম। আমার মাইগ্রেনের ব্যথাটা সামান্য হলেও ফিরে এসেছিল। সকালে বাহাদুর এসে চা দিয়ে গেল। তার মুখে কোনো ভাবান্তর ছিল না। আমি তাকে রাতের শব্দের কথা জিজ্ঞেস করতে চেয়েছিলাম, কিন্তু সাহসে কুলানো না। সকালের নাস্তার পর ডক্টর রায় আমাকে তার চেম্বারে ডেকে পাঠালেন। চেম্বারটা ছিল আরও অদ্ভুত। একটা বড় ঘরে অসংখ্য বইয়ের আলমারি। বইগুলো সবই ছিল পুরনো, চামড়ায় বাঁধানো, বেশিরভাগই চিকিৎসা শাস্ত্রের ওপর, কিন্তু কিছু বইয়ের নাম আমি আগে কখনো শুনিনি। ঘরের এক কোণে একটা মানুষের কঙ্কাল দাঁড় করানো ছিল, আর ছিল নানা রকমের পুরনো ডাক্তারি যন্ত্রপাতি, যেগুলো দেখে আধুনিক যন্ত্রের চেয়ে মধ্যযুগীয় নির্যাতনের সরঞ্জাম বলেই বেশি মনে হচ্ছিল। ডক্টর রায় আমাকে একটা আরামদায়ক চেয়ারে বসতে বললেন। তিনি আমার সামনে বসলেন এবং আমার চোখের দিকে সরাসরি তাকালেন। তার দৃষ্টিটা ছিল তীব্র, সম্মোহনী। মনে হচ্ছিল তিনি আমার ভেতরটা পর্যন্ত দেখতে পাচ্ছেন। তিনি আমার রোগের ইতিহাস মন দিয়ে শুনলেন। তারপর বললেন, আপনার সমস্যাটা শুধু মাথায় নয় অরিনবাবু, এর শিকড় আরও গভীরে। আধুনিক ওষুধ দিয়ে শুধু ওপরের লক্ষণগুলোকে চাপা দেওয়া যায়, মূল কারণটাকে সরানো যায় না। আমি আপনার ভেতরের সেই কারণটাকেই খুঁজে বের করব। তার কথা বলার ভঙ্গিটা ছিল হিপনটিক। আমি তার কথায় প্রভাবিত হয়ে যাচ্ছিলাম। তিনি আমাকে কিছু প্রশ্ন করতে শুরু করলেন। প্রশ্নগুলো ছিল অদ্ভুত। আমার ছোটবেলা, আমার ভয়, আমার স্বপ্ন নিয়ে তিনি জানতে চাইলেন। এমন সব ব্যক্তিগত প্রশ্ন যা কোনো ডাক্তার সাধারণত করে না। আমি দ্বিধাবোধ করলেও তার চোখের দিকে তাকিয়ে আমি সব সত্যি কথা বলে যাচ্ছিলাম, যেন আমি নিজের নিয়ন্ত্রণে নেই। একসময় তিনি উঠে দাঁড়ালেন এবং একটা ছোট কাঁচের শিশি নিয়ে এলেন। তাতে ছিল একটা সবুজ রঙের ভেষজ রস। তিনি বললেন, এটা একটা বিশেষ ভেষজ রস। এটা আপনার স্নায়ুকে শান্ত করবে এবং আপনার মনের গভীরে লুকিয়ে থাকা ভয়গুলোকে বের করে আনবে। ভয় পাবেন না, আমি আপনার সাথেই থাকব। আমি তরলটা পান করতে চাইনি, কিন্তু তার আদেশ অমান্য করার মতো শক্তি আমার ছিল না। আমি এক চুমুকে ওটা খেয়ে নিলাম। স্বাদটা ছিল তিতকুটে আর ঝাঁঝালো। খাওয়ার কয়েক মিনিটের মধ্যেই আমার মাথাটা ঘুরতে শুরু করলো। আমার শরীরটা অবশ হয়ে গেল। আমি চেয়ারে এলিয়ে পড়লাম। আমার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছিল। আমি দেখলাম ডক্টর রায়ের মুখের হাসিটা কেমন যেন বদলে যাচ্ছে। তার অমায়িকতা ভাবটা মিলিয়ে গিয়ে একটা কুটিল পৈশাচিক অভিব্যক্তি ফুটে উঠছে। আমার চেতনা হারানোর আগে শেষ যে জিনিসটা আমি অনুভব করলাম তা হলো আমার কানের কাছে তার ফিসফিসানি। এবার আসল চিকিৎসা শুরু হবে অরিনবাবু। আপনার যন্ত্রণার উৎসকে আজ আমরা খুঁজেই বের করবই। আমার চারপাশটা গাঢ় অন্ধকারে ডুবে গেল, কিন্তু এটা ঘুম ছিল না। আমি সচেতন ছিলাম, কিন্তু আমার শরীরটা আমার নিয়ন্ত্রণে ছিল না। আমি যেন আমার নিজের শরীরের ভেতর একজন দর্শক হয়ে আটকে পড়েছিলাম। আমার চোখের সামনে ভেসে উঠছিল অদ্ভুত সব দৃশ্য। আমি দেখছিলাম এই আরোগ্য নিকেতনের পুরনো করিডর, কিন্তু সেটা এখনকার মতো শূন্য নয়। সেখানে অনেক রোগী, তাদের মুখে তীব্র যন্ত্রণা আর ভয়ের ছাপ। আমি দেখলাম ডক্টর রায় তাদের ওপর অদ্ভুত সব পরীক্ষা চালাচ্ছেন, ইনজেকশন, বৈদ্যুতিক শক আর এমন সব যন্ত্রপাতির ব্যবহার যা দেখে আমার আত্মা কেঁপে উঠল। আমি দেখলাম একটা অল্প বয়সী মেয়ে ভয়ে কাঁদছে, আর ডাক্তার তার মাথায় একটা অদ্ভুত শিরস্ত্রাণের মতো যন্ত্র পরিয়ে দিচ্ছেন। মেয়েটা চিৎকার করে বলছে, আমায় ছেড়ে দিন ডাক্তারবাবু, আমি বাড়ি যাব। ডক্টর রায় হাসছেন। সেই হাসিটা ছিল শীতল, অনুভূতিহীন। তিনি বলছেন, ভয় পেও না, তোমার ভেতরের সব ভয় আমি বের করে দিচ্ছি। তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, একেবারে চিরকালের জন্য। তারপর
আমি একটা অন্ধকার ঘরের দৃশ্য দেখলাম। সেই ঘরের মেঝেতে আর দেওয়ালে রক্তের দাগ, মাঝখানে একটা অপারেশন টেবিল, আর তার ওপর কেউ শুয়ে আছে, তার মুখটা কাপড়ে ঢাকা। ডক্টর রায় হাতে একটা করাত নিয়ে তার দিকে এগিয়ে যাচ্ছেন। আমার মনে হলো আমি চিৎকার করে উঠব, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না। হঠাৎ করে আমার ঘোরটা কেটে গেল। আমি ধড়মড়িয়ে উঠে বসলাম। আমি ডাক্তারের চেম্বারের সেই চেয়ারটাতেই বসেছিলাম। বাইরে দিনের আলো কমে এসেছে, সন্ধে হতে চলেছে। আমার সারা শরীর ঘামে ভেজা, হৃৎপিণ্ডটা পাগলের মতো লাফাচ্ছে। মাইগ্রেনের ব্যথাটা উধাও, কিন্তু তার জায়গায় আমার মনে এক তীব্র অজানা ভয় আশা বেঁধেছে। ডক্টর রায় আমার পাশেই বসেছিলেন, তার মুখে সেই অমায়িক হাসি। তিনি বললেন, কেমন লাগছে এখন? আমি বলেছিলাম না আপনার ভেতরের ভয়গুলোকে বের করে আনব? এগুলোই আপনার যন্ত্রণার কারণ। আমি তার দিকে তাকালাম। ভয়ে আমার গলা শুকিয়ে গিয়েছিল। আমি বললাম, আমি কি দেখেছি? তিনি হেসে বললেন, ও কিছু না, ওষুধের প্রভাবে আপনার অবচেতন মনের কিছু কল্পনা। এসব নিয়ে ভাববেন না। আপনি এখন অনেক ভালো বোধ করবেন। আজ রাতে ভালো করে ঘুমান, কাল সকালে আমরা আবার বসব। আমি তার কথা বিশ্বাস করতে পারছিলাম না। ওগুলো কি সত্যিই আমার কল্পনা ছিল, নাকি আমি যা দেখেছি তা এই আরোগ্য নিকেতনের ভয়ঙ্কর সত্যি? আমি উঠে দাঁড়াতে চেষ্টা করলাম, কিন্তু আমার পা দুটো কাঁপছিল। ডাক্তার আমাকে ধরে আমার ঘরে পৌঁছে দিলেন। সেই রাতে আমি দরজায় ছিটকিনি দেওয়ার পাশাপাশি টেবিলটা টেনে দরজায় ঠেস দিয়ে রাখলাম। আমি জানতাম এই বাড়িতে আমি একা নই, এখানে আরও কেউ আছে, অথবা কিছু আছে। সেই সব রোগীদের কি হয়েছিল? তারা কি সুস্থ হয়ে ফিরে গিয়েছিল, নাকি? মাঝরাতে আবার সেই শব্দটা ফিরে এলো, সেই পা টেনে টেনে হাঁটার শব্দ। খ্যাচ খস, খ্যাচ খস। এবার শব্দটা আরও স্পষ্ট। মনে হচ্ছে করিডোরে কেউ যেন ভারী কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে। আমার ঘরের দরজার সামনে এসে শব্দটা আবার থামল। আমি পাথরের মতো বসে রইলাম। দরজার বাইরে থেকে এবার একটা গোঙানির শব্দ ভেসে এলো, চাপা, যন্ত্রণাকাতর গোঙানি, যেন কেউ তীব্র কষ্টে ছটফট করছে। আমি আর থাকতে পারলাম না। আমার কৌতূহল আমার ভয়কে ছাপিয়ে গেল। আমি খুব সাবধানে টেবিলটা সরালাম এবং দরজার কি হোল দিয়ে বাইরে দেখার চেষ্টা করলাম। করিডোরটা আবছা আলো আধারিতে ঢাকা, কিন্তু যা দেখলাম তাতে আমার রক্ত জল হয়ে গেল। করিডোরের অন্য প্রান্তে একটা ঘরের দরজা খোলা। সেই ঘর থেকে একটা ক্ষীণ আলো আসছিল, আর সেই আলোর সামনে দাঁড়িয়েছিলেন ডক্টর অনিমেষ রায়। কিন্তু তিনি একা নন, তার সামনে হাঁটু গেড়ে বসেছিল একটা মূর্তি। না, মূর্তি নয়, একটা মানুষ, কিন্তু তার চেহারাটা ছিল অবিকল সেই অল্প বয়সী মেয়েটির মতো যাকে আমি আমার ঘোরের মধ্যে দেখেছিলাম। তার চোখগুলো ছিল কোটরগত, মুখটা ভয়ে বিকৃত। সে ফিসফিস করে কিছু বলছিল। ডক্টর রায় তার দিকে ঝুঁকে পড়েছিলেন। তার হাতে একটা লম্বা ছুঁচালো যন্ত্র। তিনি শান্ত গলায় মেয়েটিকে বলছিলেন, ব্যথাটা কি এখনো আছে? ভয় পেও না, আমি আছি তো, আমি তোমার সব ব্যথা নিয়ে নেব। এই দৃশ্য দেখার পর আমার আর কোনো সন্দেহ রইল না। আমি যা দেখেছি তা কল্পনা ছিল না। এই লোকটা একজন ডাক্তার নয়, একজন সাইকোপ্যাথ। সে রোগীদের ওপর ভয়ঙ্কর অত্যাচার করে। হঠাৎ করে ডক্টর রায় মুখ তুলে সরাসরি আমার ঘরের দরজার দিকে তাকালেন, যেন তিনি বুঝতে পেরেছেন আমি তাকে দেখছি। তার মুখে ফুটে উঠল সেই পৈশাচিক হাসি। আমার শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি ছিটকে পিছিয়ে এলাম। ঠিক সেই মুহূর্তে আমার ঘরের ভেতরের আলমারিটা থেকে একটা খট করে শব্দ হলো। আমি চমকে সেদিকে তাকালাম। আলমারির পাল্লাটা খুব ধীরে ধীরে খুলতে শুরু করলো।
ভেতরটা ছিল নিকষকল্প অন্ধকার। সেই অন্ধকার থেকে দুটো জলজলে চোখ আমার দিকে তাকিয়েছিল এবং এক অশরীরী হিমশীতল কণ্ঠস্বর আমার কানে ভেসে এলো, পালাও, এখান থেকে পালাও। আমি চিৎকার করতে গিয়েও পারলাম না, আমার শরীরটা অবশ হয়ে গিয়েছিল। দরজার বাইরে দাঁড়িয়ে আছে এক নরপিশাচ, আর ঘরের ভেতরে আলমারির অন্ধকারে লুকিয়ে আছে এক অজানা সত্তা। আমি বুঝতে পারলাম আমি এক ভয়ঙ্কর ফাঁদে আটকে পড়েছি। আরোগ্য নিকেতন কোনো চিকিৎসালয় নয়, এটা একটা কসাইখানা, আর আমিও হয়তো তাদের পরবর্তী শিকার। আমার মাইগ্রেনের যন্ত্রণা হয়তো চলে গেছে, কিন্তু জীবনের যন্ত্রণা যে সবে শুরু হতে চলেছে তা আমি মর্মে মর্মে উপলব্ধি করতে পারছিলাম। আমার পালাবার কোনো পথ ছিল না। দুটো নরকের মাঝখানে দাঁড়িয়ে কেমন লাগে জানেন? যখন আপনার সামনে এক রক্ত মাংসের শয়তান অপেক্ষা করে আর পেছনে এক অশরীরী অন্ধকার আপনাকে গ্রাস করতে চায়, যখন পালানোর প্রতিটি পথই আপনাকে আরো গভীর এক সর্বনাশের দিকে ঠেলে দেয়। আমার সেই রাতের গল্পটা ঠিক এমনই এক উভয় সংকট থেকে শুরু হয়েছিল, যেখানে জীবন আর মৃত্যুর বিভেদটা ক্রমশ ঝাপসা হয়ে আসছিল। আলমারির ভেতরের নিকষ কালো অন্ধকার থেকে ভেসে আসা সেই ফিসফিসানি আমার শিরদানায় বরফ জমিয়ে দিয়েছিল। পালাও, এখান থেকে পালাও। কণ্ঠস্বরটা ছিল দুর্বল, ভাঙা ভাঙা, যেন বহু দূর থেকে ভেসে আসছে, বাতাসের সাথে মিশে যাচ্ছে। কিন্তু তার মধ্যে যে আকুতি ছিল তা আমার হৃৎপিণ্ডটাকে সজোরে চেপি ধরেছিল। আমার শরীর পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। আমি দরজার দিকেও তাকাতে পারছিলাম না, আলমারির দিকেও না। আমার ঘরের দুই প্রান্তে দুই বিভীষিকা, একদিকে কি হোল দিয়ে আমাকে পর্যবেক্ষণ করা ডক্টর রায়ের পৈশাচিক হাসি, আর অন্যদিকে আলমারির অন্ধকারে লুকিয়ে থাকা এক অজানা সত্তার শীতল সতর্ক বার্তা। ঠিক সেই মুহূর্তে আমার ঘরের দরজায় মৃদু টোকা পড়ল। একবার, দুবার, তারপর ডক্টর রায়ের সেই শান্ত অমায়িক গলা শোনা গেল, উডিনবাবু, সব ঠিক আছে তো? ভেতর থেকে কোনো আওয়াজ পেলাম। কোনো দুঃস্বপ্ন দেখলেন নাকি? তার কণ্ঠস্বরে এতটাই স্বাভাবিকতা আর উদ্বেগ মেশানো ছিল যে এক মুহূর্তের জন্য আমার মনে হলো আমি হয়তো সত্যিই দুঃস্বপ্ন দেখছি। করিডোরে দেখা সেই ভয়ঙ্কর দৃশ্য, মেয়েটির আর্তনাদ, ডাক্তারের সেই কুটিল হাসি, সবই হয়তো আমার কল্পনা। কিন্তু আলমারির ভেতর থেকে আসা হিমশীতল বাতাসের স্রোত আর সেই ফিসফিসানি আমাকে বাস্তবতার মাটিতে আছড়ে ফেলল। এটা স্বপ্ন নয়, এটা আমার জীবনের ভয়ঙ্করতম সত্যি। আমি কোনো উত্তর দিলাম না। আমার গলা দিয়ে স্বর ফুটছিল না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ডক্টর রায় আবার বললেন, অরিনবাবু, দরজাটা খুলুন। আপনার শরীর ঠিক আছে তো? আপনার চিকিৎসার জন্য বিশ্রামটা খুব জরুরি। কোনো কারণে ভয় পেলে আমাকে বলুন, আমি সাহায্য করতে পারি। তার সাহায্য শব্দটা আমার কানে যেন চাবুকের মতো আঘাত করল। আমি তার সাহায্যের নমুনা একটু আগেই দেখেছি। আমার মনে হলো দরজাটা ভেঙে ফেললেই বোধহয় ভালো হতো, কিন্তু তিনি তা করলেন না। তিনি আমার সাথে মনস্তাত্ত্বিক খেলা খেলছিলেন। তিনি আমাকে ভয় পেতে দেখতে চাইছিলেন, আমার অসহায়ত্ব উপভোগ করছিলেন। হঠাৎ আলমারির ভেতর থেকে আবার সেই ফিসফিসানি শোনা গেল, তবে এবার আরো স্পষ্ট, আরো মরিয়া। দরজা খোলো না, পেছনে, পেছনে দেখো। পেছনে? আমি কাঁপা কাঁপা চোখে আলমারির দিকে তাকালাম। পাল্লাটা এখন আরো একটু বেশি ফাঁক হয়ে গেছে। সেই অন্ধকারের মধ্যে আমি একটা আবঝা অবয়ব দেখতে পেলাম, একজন মহিলার অবয়ব। তার শরীরটা প্রায় স্বচ্ছ, কাঁচের মতো। পরনে একটা পুরনো দিনের ছেঁড়া মলিন পোশাক, যা একসময় হাসপাতালের রোগীদের পরানো হতো। তার লম্বা চুলগুলো মুখের ওপর এসে পড়েছে, কিন্তু যেটুকু দেখা যাচ্ছিল তাতেই আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। তার মুখে বা চোখে কোনো অভিব্যক্তি ছিল না, ছিল শুধু এক অনন্ত শূন্যতা আর যন্ত্রণা। সে খুব ধীরে ধীরে তার কাচের মতো স্বচ্ছ হাতটা তুলে আলমারির ভেতরের দেওয়ালের দিকে নির্দেশ করল। দরজায় আবার টোকা পড়ল, এবার একটু জোরে। অরিনবাবু, আপনি আমাকে বাধ্য করছেন। আমি আপনার ভালোর জন্য বলছি, দরজাটা খুলুন। আমার আর সময় শোচনে ছিল না। একদিকে নিশ্চিত মৃত্যু, অন্যদিকে এক অজানা রহস্যময় সম্ভাবনা। আমি দ্বিতীয়টাকেই বেছে নিলাম। আমি হামাগুড়ি দিয়ে নিঃশব্দে বিছানা থেকে নেমে আলমারির দিকে এগিয়ে গেলাম। আমার পা কাঁপছিল, কিন্তু অ্যাড্রেনালিনের ক্ষরণ আমার ভয়কে সাময়িকভাবে চাপা দিয়ে দিয়েছিল।
আলমারির কাছে পৌঁছতেই একটা পচা স্যাঁতস্যাঁতে গন্ধ আমার নাকে লাগলো। আমি ভেতরে উকি মারলাম। সেই অশরীরী মূর্তিটা আমার দিকেই তাকিয়েছিল। তার ঠোঁট নড়ছিল, কিন্তু কোনো শব্দ হচ্ছিল না। তার আঙ্গুলটা যেখানে নির্দেশ করছিল, আমি সেখানে হাত দিলাম। আলমারির পেছনের কাঠের প্যানেলটা কেমন যেন আলগা লাগলো। আমি একটু চাপ দিতেই একটা ক্যাচ ক্যাচ শব্দ করে প্যানেলটা একপাশে সরে গেল। ভেতরে একটা সুড়ঙ্গের মতো অন্ধকার পথ, ধুলো, মাকড়সার জাল আর ইঁদুরের গন্ধমাখা এক সরু রাস্তা, পালানোর একমাত্র পথ। দরজার ওপার থেকে ডক্টর রায়ের গলা শোনা গেল, ঠিক আছে, আপনার যখন বিশ্রামের এতই প্রয়োজন, আমি আর বিরক্ত করব না। সকালে দেখা হবে অরিনবাবু। আশা করি আপনার রাতের ঘুমটা খুব গভীর হবে। তার গলার স্বরে যে বিদ্রুপ মেশানো ছিল তা আমার কান এড়ালো না। আমি তার পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে যেতে শুনলাম। কিন্তু আমি জানতাম এটা একটা চাল। তিনি আমাকে একা ছাড়বেন না। তিনি হয়তো কাছাকাছি কোথাও লুকিয়ে আমার পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করছেন। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। সেই অশরীরী মহিলাকে মনে মনে ধন্যবাদ জানিয়ে আমি সেই অন্ধকার সুড়ঙ্গে প্রবেশ করলাম। আমার পেছনে আলমারির প্যানেলটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। সুড়ঙ্গের ভেতরটা ছিল দম বন্ধ করা অন্ধকার। আমার কাছে মোবাইল বা টর্চ কিছুই ছিল না। আমি দেওয়াল ধরে ধরে এগোতে লাগলাম। দেওয়ালটা ছিল ঠান্ডা, শ্যাওলা পড়া আর চটচটে। মাঝে মাঝে পায়ের নিচে কিছু নরম জিনিসে পা পড়ছিল, হয়তো ইঁদুর বা অন্য কোনো প্রাণী। প্রতি মুহূর্তে আমার মনে হচ্ছিল এই বুঝি কোনো বিষাক্ত সাপ বা পোকা আমাকে ছোবল দেবে। সুড়ঙ্গটা খুব বেশি চওড়া ছিল না, আমাকে প্রায় হামাগুড়ি দিয়ে এগোতে হচ্ছিল। কতক্ষণ এভাবে চলেছিলাম জানি না। সময় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। একসময় সুড়ঙ্গটা শেষ হলো। আমি একটা ভাঙা জং ধরা লোহার গ্রিলের সামনে এসে পৌঁছলাম। গ্রিলটা ঠেলতেই সেটা সামান্য প্রতিরোধ করে খুলে গেল। আমি বাইরে বেরিয়ে এলাম। আমি যেখানে এসে দাঁড়িয়েছিলাম সেটা বাড়ির অন্য একটা অংশ, একটা লম্বা পরিত্যক্ত করিডোর। এখানে আলো আরও কম, শুধু ছাদের কয়েকটা ভাঙা অংশ দিয়ে চাঁদের আলো এসে পড়েছে। দুপাশে সারি সারি বন্ধ দরজা। দেখেই বোঝা যাচ্ছিল এগুলো পুরনো দিনের পেশেন্ট ওয়ার্ড। বাতাসের ডেটলের গন্ধের সাথে মিশে আছে এক তীব্র বিষণ্ণতার, হতাশার গন্ধ। আমার লক্ষ্য ছিল একটাই, এখান থেকে বেরিয়ে মূল গেটের দিকে যাওয়া। কিন্তু কোন দিকে যেতে হবে তা আমি বুঝতে পারছিলাম না। করিডোরটা দুদিকেই চলে গেছে। আমি নাওয়াগার ডান দিকটা বেছে নিলাম। আমি নিঃশব্দে হাঁটছিলাম। আমার জুতোর শব্দ যেন প্রতিধ্বনিত হচ্ছিল সেই নিস্তব্ধ করিডোরে। হঠাৎ আমার কানে একটা অদ্ভুত শব্দ এলো, একটা শিশুর কান্নার শব্দ, খুব চাপা কিন্তু স্পষ্ট। শব্দটা আসছিল পাশের একটা বন্ধ ঘর থেকে। আমি থমকে দাঁড়ালাম। এই পরিত্যক্ত জায়গায় শিশুর কান্না! আমার শরীর ভয়ে টাঁটা দিয়ে উঠল। কৌতূহলবশত আমি দরজার কাছে গেলাম। দরজায় একটা ছোট কাঁচের জানালা ছিল, যদিও তা ধুলোয় প্রায় অস্বচ্ছ। আমি হাত দিয়ে ধুলো মুছে ভেতরে দেখার চেষ্টা করলাম। ঘরটা ছিল অন্ধকার, কিন্তু চাঁদের আলোয় আমি যা দেখলাম তা ভোলার নয়। ঘরের মাঝখানে একটা ছোট লোহার খাট, আর সেই খাটের ওপর বসে আছে ছোট্ট একটা বাচ্চা মেয়ে, বয়স 5 কি 6 হবে। সে দু হাতে মুখ ঢেকে কাঁদছে। তার কান্নার কোনো শব্দ নেই, কিন্তু তার শরীরটা ফুলে ফুলে উঠছিল। হঠাৎ সে মুখ থেকে হাত সরালো। তার মুখটা ছিল ফ্যাকাশে, আর তার চোখ দুটো ছিল না। চোখের জায়গায় ছিল দুটো গভীর কালো গর্ত। সেই গর্ত থেকে রক্তের ধারা গড়িয়ে পড়ছিল। আমি আতঙ্কে পিছিয়ে আসতে গিয়ে একটা ভাঙা লোহার ট্রের ওপর পা দিয়ে ফেললাম। ঝনঝন করে একটা বিকট শব্দ হলো। সেই শব্দে ঘরের ভেতরের বাচ্চা মেয়েটা চমকে আমার দিকে তাকালো। তার মুখটা বিকৃত হয়ে গেল এক ভয়ঙ্কর আক্রোশে। সে খাটের তলা থেকে একটা ভাঙা কাঁচের বোতল হাতে তুলে নিল আর অবিশ্বাস্য দ্রুত গতিতে দরজার দিকে ছুটে এলো। সে তার শরীর হাত দিয়ে দরজায় সজোরে আঘাত করতে লাগলো, আর তার মুখ থেকে বেরোতে লাগলো এক অমানসিক তীক্ষ্ণ চিৎকার। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। আমি উল্টো দিকে দৌড়াতে লাগলাম। নরকের গভীরতা কতটুকু তা কখনো মেপে দেখেছেন? মানুষ যখন ভয় পায় তখন সে দৌড়ায়, কিন্তু সেই দৌড়ের শেষ কোথায়? কি হবে
যদি পালানোর প্রতিটি পথ আপনাকে আরও গভীর, আরও ঘনীভূত এক অন্ধকারের দিকে নিয়ে যায়? কি হবে যদি আপনি আবিষ্কার করেন যে আসল কারাগারটা ইট পাথরের তৈরি নয়, বরং সেটা আপনার নিজেরই আত্মার ভেতরে তৈরি হচ্ছে? আমার গল্পটা সেই শেষ দৌড়ের, যেখানে মুক্তি আর অনন্ত বন্দিত্বের সীমারেখাটা একাকার হয়ে গিয়েছিল। চোখবিহীন সেই বাচ্চা মেয়েটির অমানসিক চিৎকার আমার কানে বিষাক্ত পেরেকের মতো বিঁধছিল। ঝনঝন শব্দ তুলে সে যখন ভাঙা কাচের বোতল হাতে দরজায় আঘাত হানছিল, আমার মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ডটা থেমে যাবে। আমি আর এক মুহূর্তও সেখানে দাঁড়াইনি। আমার মস্তিষ্ক চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। কেবল বেঁচে থাকার আদিম প্রবৃত্তিটাই আমাকে চালনা করছিল। আমি দৌড়ালাম। সেই পরিত্যক্ত স্যাঁতস্যাঁতে করিডোর ধরে আমি অন্ধের মতো দৌড়ালাম। আমার পেছনে সেই তীক্ষ্ণ চিৎকার আর দরজায় আছড়ে পড়ার শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, যেন এক ক্ষুধার্ত নেকড়ে আমার পিছু নিয়েছে। করিডোরটা যেন শেষই হচ্ছিল না। দুপাশের বন্ধ দরজাগুলো আমার দিকে তাকিয়ে হাসছিল। মনে হচ্ছিল প্রতিটি দরজার পেছনেই লুকিয়ে আছে এক একটি বিভীষিকা, সুযোগের অপেক্ষায় বসে আছে। আমার পায়ের শব্দ সেই নিস্তব্ধতাকে চিরে দিচ্ছিল। আমি জানি না কোথায় যাচ্ছি, আমার কোনো গন্তব্য ছিল না। শুধু জানতাম আমাকে দৌড়াতে হবে, থামলেই মৃত্যু। দৌড়াতে দৌড়াতে আমি একটা বড়সড় লোহার দরজার সামনে এসে পৌঁছালাম। দরজার ওপরে লেখা অস্ত্রোপচার কক্ষ, অপারেশন থিয়েটার। দরজাটা সামান্য ফাঁক হয়েছিল, ভেতর থেকে কোনো শব্দ আসছিল না। আমি আর না ভেবে এক ঝটকায় দরজাটা ঠেলে ভেতরে ঢুকে পড়লাম এবং নিজের সমস্ত শক্তি দিয়ে দরজাটা আবার বন্ধ করে দিলাম। দরজায় কোনো ছিটকনি ছিল না, তাই আমি নিজের শরীর দিয়ে দরজাটাকে চেপে ধরে রাখলাম। আমার শ্বাস প্রশ্বাসের শব্দ হচ্ছিল হাঁপড়ের মতো। বাইরে মেয়েটির চিৎকার ধীরে ধীরে মিলিয়ে গেল। করিডোর আবার শান্ত, নিস্তব্ধ। কয়েক মুহূর্ত পর যখন আমার হৃৎপিণ্ডের গতি কিছুটা স্বাভাবিক হলো, আমি ঘটকার দিকে তাকালাম। আর যা দেখলাম তাতে আমার শরীরের সব রক্ত জল হয়ে গেল। এটা কোনো সাধারণ অপারেশন থিয়েটার ছিল না, এটা ছিল ডক্টর রায়ের গবেষণাগার, তার কসাইখানা। ঘরের মাঝখানে একটা পুরনো মরিচে ধরা অপারেশন টেবিল, তার ওপর শুকনো রক্তের দাগ কালচে হয়ে লেগে আছে। দেয়ালের তাকগুলোতে সারি দিয়ে সাজানো কাচের জার, আর সেই জারগুলোর ভেতরে ফরমালিনে ডোবানো রয়েছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, মস্তিষ্ক, হৃৎপিণ্ড, চোখ। ঘরের এক কোণে একটা টেবিলের উপর রাখা ছিল বিভিন্ন ধরনের ডাক্তারি যন্ত্রপাতি, কিন্তু সেগুলো দেখে চিকিৎসার সরঞ্জাম বলে মনে হচ্ছিল না, বরং মধ্যযুগীয় নির্যাতনের যন্ত্র বলে ভ্রম হচ্ছিল। করাত, কাঁচি, ড্রিল মেশিন আর এমন সব ছুচালো সূক্ষ্ম যন্ত্র যা দিয়ে মানুষের শরীরকে নিখুঁতভাবে কাটাছেঁড়া করা যায়। বাতাসের তীব্র রাসায়নিক গন্ধের সাথে মিশেছিল রক্ত আর পচা মাংসের এক গা গলিয়ে ওঠা দুর্গন্ধ। আমার চোখ আটকে গেল টেবিলের ওপর রাখা একটা খোলা ডায়েরির দিকে। সেটা ছিল ডক্টর রায়ের ব্যক্তিগত নোটবুক। ভয়ে ভয়ে আমি সেটার দিকে এগিয়ে গেলাম। আমার হাত কাঁপছিল, কিন্তু আমাকে জানতেই হবে এই লোকটা আসলে কে আর এখানে কি হয়। ডায়েরির পাতাগুলো ছিল হলদেটে, ভঙ্গুর, তাতে ঘন কালো কালিতে টানা টানা অক্ষরে লেখা। আমি পড়তে শুরু করলাম। যা পড়লাম তা কোনো মানুষের লেখা হতে পারে না। এ ছিল এক উন্মাদ, এক বিকৃত মনস্ক দার্শনিকের প্রলাপ। ডক্টর রায় বিশ্বাস করতেন মানুষের সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা আর ভয়ের উৎস হল তার আবেগ। তার মতে আবেগ হলো এক ধরনের মানসিক রোগ, এক প্রকার ক্যান্সার যা আত্মাকে ভেতর থেকে কুরে কুরে খায়। তিনি নিজেকে মানবজাতির ত্রাণকর্তা বলে মনে করতেন। তার লক্ষ্য ছিল অস্ত্রোপচারের মাধ্যমে মানুষের মস্তিষ্কের কেন্দ্রবিন্দুকে বাদ দিয়ে দেওয়া। তিনি মানুষকে নিরাময় করতে চেয়েছিলেন, তাদের সব রকম অনুভূতি থেকে মুক্তি দিয়ে এক শান্ত, নির্বিকার সত্তায় পরিণত করতে চেয়েছিলেন। তার আরোগ্য নিকেতন ছিল সেই ভয়ঙ্কর পরীক্ষার গবেষণাগার। ডায়েরিতে তিনি তার রোগীদের কথা লিখেছেন। তিনি তাদের নাম দেননি, শুধু কেস নম্বর দিয়ে উল্লেখ করেছেন। আমার বুঝতে বাকি রইল না, এই কেস নম্বর 7 হলো সেই অশরীরী মহিলা যাকে আমি আমার ঘরের আলমারিতে রেখেছিলাম। ডক্টর রায় তার শরীর থেকে শোককে দূর করতে গিয়ে তার আত্মাকেই শরীর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন। তিনি আসলে রোগীদের সুস্থ করছিলেন না, তাদের জীবন্ত ভূতে পরিণত করছিলেন। কেস নম্বর 12, একটি 6 বছর বয়সী শিশু। সে অন্ধকারে ভয় পেত। তার অপটিক্যাল নার্ভের সাথে মস্তিষ্কের ফিয়ার সেন্টারের সংযোগ আমি বিচ্ছিন্ন করে দিয়েছি, কিন্তু প্রক্রিয়াটি সফল হয়নি। তার দৃষ্টিশক্তি চলে গেছে,
কিন্তু অদ্ভুতভাবে তার ভয়টা লয়ে গেছে। এখন সে এক অন্তহীন অন্ধকারে অনন্ত ভয় নিয়ে বেঁচে আছে। আমার শরীর শিউরে উঠল। এই তাহলে সেই চোখবিহীন বাচ্চা মেয়েটির ইতিহাস। ডক্টর রায় তাকে ভয়ের হাত থেকে মুক্তি দিতে গিয়ে এক চিরস্থায়ী নরকের বাসিন্দা বানিয়ে দিয়েছেন। ডায়েরির শেষ পাতায় আমার নাম লেখা ছিল, নতুন বিষয় অরিন, তীব্র মাইগ্রেন, যা আসলে তার পেশাগত জীবনের চাপ এবং অস্তিত্বের সংকট থেকে উদ্ভূত মানসিক যন্ত্রণার শারীরিক প্রকাশ। তার ক্ষেত্রে আমার পরিকল্পনাটা আরও উন্নত। আমি শুধু তার আবেগকে বাদ দেব না, আমি তার চেতনাকে এক নতুন স্তরে উন্নীত করব। সে হবে আমার সেরা সৃষ্টি, এক পারফেক্ট অনুভূতিহীন যুক্তিবাদী মানুষ। তার চিকিৎসা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সেই সবুজ ভেষজ রসটি তার মস্তিষ্কের প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দিয়েছে। এখন সে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রস্তুত। আমার পায়ের তলার মাটি সরে গেল। আমি বুঝতে পারলাম আমার মাইগ্রেনের ব্যথা কমে যাওয়ার কারণ কোনো ওষুধ নয়, কারণ আমার অনুভূতির জগৎটাকেই ধীরে ধীরে ভোঁতা করে দেওয়া হচ্ছে। আমি এক ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছি, যেখান থেকে বেরোনোর কোনো উপায় নেই। হঠাৎ দরজার বাইরে আমি পায়ের শব্দ শুনতে পেলাম, ভারী বুটের শব্দ। খুব ধীরে শান্তভাবে কেউ এদিকে এগিয়ে আসছে। আমি ডায়েরিটা বন্ধ করে টেবিলের নিচে লুকিয়ে পড়লাম। আমার নিঃশ্বাস প্রায় বন্ধ। দরজাটা ক্যাঁচ করে খুলে গেল। ঘরে ঢুকলেন ডক্টর অনিমেষ রায়। তার পেছনে ছিল সেই বিশাল দেহী চুপচাপ প্রহরী বাহাদুর। ডাক্তারের মুখে সেই অমায়িক শীতল হাসি। আমি জানতাম আপনি এখানেই আসবেন অরিনবাবু। প্রতিটি ইঁদুরই শেষে কসাইয়ের ঘরে এসেই আশ্রয় নেয়। আমার ডায়েরিটা নিশ্চয়ই আপনার ভালো লেগেছে। আমার দর্শন বুঝতে পেরেছেন? আমি চুপ করে রইলাম, আমার গলা শুকিয়ে কাঠ। ভয় পাবেন না, তিনি আমার দিকে এগিয়ে আসতে আসতে বললেন, আপনি হয়তো ভাবছেন আমি একজন উন্মাদ, কিন্তু ইতিহাস সাক্ষী প্রতিটি মহান আবিষ্কারের পথই সাধারণ মানুষের কাছে উন্মাদনা বলে মনে হয়েছে। আমি আপনাদের মুক্তি দিচ্ছি যন্ত্রণা থেকে, ভয় থেকে, শোক থেকে। এই অর্থহীন আবেগগুলোই তো আপনাদের জীবনের বোঝা। আমি সেই বোঝা নামিয়ে দিচ্ছি। তিনি টেবিলের কাছে এসে দাঁড়ালেন। বাহাদুর দরজার সামনে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। ডক্টর রায় একটা সিরিঞ্জ তুলে নিলেন এবং একটা ছোট শিশি থেকে স্বচ্ছ তরল তাতে ভরতে লাগলেন। এটা আপনাকে সম্পূর্ণ শান্ত করে দেবে, কোনো ব্যথা হবে না। যখন আপনার ঘুম ভাঙবে, আপনি এক নতুন মানুষ হয়ে উঠবেন। আপনার আর কোনো মাইগ্রেন থাকবে না, কোনো চাপ থাকবে না, কোনো উদ্বেগ থাকবে না। শুধু থাকবে এক অনন্ত প্রশান্তি। আমি বুঝতে পারলাম এটাই শেষ সুযোগ। আমাকে কিছু একটা করতেই হবে। আমার চোখ পড়ল টেবিলের ওপর রাখা একটা ভারী কাচের জারের দিকে, যার ভেতরে একটা মস্তিষ্ক ভাসছিল। ডাক্তার সিরিঞ্জ হাতে আমার দিকে ঘুরতেই আমি আমার সমস্ত শক্তি দিয়ে টেবিলের তলা থেকে বেরিয়ে এসে সেই জারটা তুলে নিয়ে তার মাথায় সজোরে আঘাত করলাম। ঠক করে একটা শব্দ হলো, জারটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ফরমালিন আর কাঁচের টুকরো ছড়িয়ে পড়ল মেঝেতে। ডাক্তার টাল সামলাতে না পেরে পেছনে পড়ে গেলেন। তার কপাল ফেটে রক্ত গড়াচ্ছে। বাহাদুর দৈত্যের মতো আমার দিকে তেড়ে এলো, কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতরটা হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ঘরের বাতিগুলো দপদপ করে জ্বলতে নিভতে শুরু করলো। দেওয়ালের তাক থেকে জারে রাখা অঙ্গ প্রত্যঙ্গগুলো কাঁপতে শুরু করলো। অপারেশন থিয়েটারের দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল। ঘরের তাপমাত্রা দ্রুত নামতে শুরু করলো। আমি দেখলাম আমার সামনে বাতাসের মধ্যে ধীরে ধীরে ভেসে উঠছে এক স্বচ্ছ অবয়ব। সেই কেস নাম্বার 7, আলমারির সেই মহিলা মায়া। তার চোখ দুটোয় আজ আর শূন্যতা নেই, সেখানে জ্বলছে প্রতিশোধের আগুন। তার পেছনে একে একে আবির্ভূত হতে লাগলো আরও অনেকে। সেই চোখবিহীন বাচ্চা মেয়েটা, একজন বৃদ্ধ যার হাত পা অদ্ভুতভাবে মুচড়ে আছে, একজন যুবক যার মুখটা আতঙ্কে চিরকালের জন্য জাস্তিভ। তারা সবাই ডক্টর রায়ের সফল কেস, তার নিরাময় করা রোগী। তাদের অতৃপ্ত যন্ত্রণাকাতর আত্মারা এই আরোগ্য নিকেতনের দেওয়ালে দেওয়ালে এতদিন ধরে বন্দী ছিল। আজ তারা মুক্তি পেয়েছে। বাহাদুর ভয়ে চিৎকার করে উঠল। সে পেছনের দিকে দৌড়াতে গিয়ে পড়ে গেল। তার চোখের সামনে এতগুলো অশরীরী ছায়ামূর্তি দেখে সে জ্ঞান হারালো। ডক্টর রায় মেঝেতে বসেছিলেন। তার মুখে ভয়ের লেশমাত্র ছিল না,
বরং এক অদ্ভুত মুগ্ধতা। তিনি ফিসফিস করে বললেন, অসাধারণ, আমার সৃষ্টি। তোমরা সবাই ফিরে এসেছো? আমার নিরাময় তাহলে সম্পূর্ণ হয়েছে? তোমরা এখন আবেগের ঊর্ধ্বে, তোমরা ভয় পাচ্ছ না, শুধু নিজেদের অস্তিত্বকে প্রকাশ করছো। মায়ার আত্মাটা ডক্টরের সামনে এসে দাঁড়ালো। ঘরের বাকি আত্মারা তাকে ঘিরে ধরল। তারা কোনো শব্দ করল না, কোনো হিংস্রতা দেখালো না। তারা শুধু তাদের অনন্ত যন্ত্রণা, তাদের কেড়ে নেওয়া আবেগ, তাদের অসমাপ্ত জীবন সবকিছু ডাক্তারের ওপর উগড়ে দিল। আমি দেখলাম ডাক্তারের চোখ দুটো বিস্ফোরিত হয়ে যাচ্ছে। তার অমায়িক হাসিটা মিলিয়ে গিয়ে সেখানে ফুটে উঠছে তীব্র যন্ত্রণা, ভয়, শোক, হতাশা। সেই সব আবেগ যা তিনি অন্যদের থেকে কেড়ে নিতে চেয়েছিলেন, সেগুলোই যেন হাজার গুণ শক্তি নিয়ে তার নিজের আত্মাকে আক্রমণ করছে। তিনি চিৎকার করতে চেষ্টা করলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বেরোল না। তার শরীরটা থরথর করে কাঁপতে লাগল। তার চোখ দুটো স্থির হয়ে গেল। তিনি তার নিজের সৃষ্ট নরকের গভীরে তলিয়ে গেলেন। তার শরীরটা বেঁচে রইল, কিন্তু তার আত্মাটা চুরমার হয়ে গেল। তিনি নিজেই তার সেরা সৃষ্টিতে পরিণত হলেন, এক অনুভূতিহীন জীবন্ত লাশ। ঘরের পরিবেশটা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো। আত্মাগুলো একে একে মিলিয়ে যেতে শুরু করল। যাওয়ার আগে মায়া একবার আমার দিকে তাকালো। তার চোখে ছিল কৃতজ্ঞতা। তারপর সেও মিলিয়ে গেল ভোরের প্রথম আলোর আভায়। আরোগ্য নিকেতনের অভিশাপ মুক্ত হলো। আমি টলতে টলতে ঘর থেকে বেরিয়ে এলাম। করিডরটা এখন আর ভয়ঙ্কর লাগছিল না, বরং শান্ত আর বিষণ্ণ লাগছিল। আমি মূল গেটের দিকে এগিয়ে গেলাম। গেটটা খোলা। ভোরের আলোয় দেখলাম ছায়াপুরীর কুয়াশা কেটে যাচ্ছে। আমি সেই পাহাড়ি রাস্তা ধরে নামতে শুরু করলাম। আমার পেছনে পড়ে রইল এক উন্মাদ ডাক্তারের দুঃস্বপ্ন আর অসংখ্য যন্ত্রণাকাতর আত্মার দীর্ঘশ্বাস। কয়েক মাস কেটে গেছে। আমি কলকাতা ছেড়ে একটা ছোট্ট শহরে চলে এসেছি। জীবনটা আবার নতুন করে শুরু করার চেষ্টা করছি। পুলিশ ছায়াপুরীর আরোগ্য নিকেতনে গিয়েছিল। তারা ডক্টর রায়ের জীবন্ত কিন্তু অনুভূতিহীন দেহ আর জ্ঞান হারানো বাহাদুরকে উদ্ধার করেছিল। ভেতরের সেই গবেষণাগার আর পেশেন্টদের ফাইল দেখে সারা দেশে তোলপাড় হয়ে গিয়েছিল। আরোগ্য নিকেতন এখন সিল করে দেওয়া হয়েছে। ওটা এখন একটা পরিত্যক্ত ভুতুড়ে বাড়ি, যার ধারে কাছেও কেউ যায় না। আমার মাইগ্রেনের ব্যথাটা আর কখনো ফিরে আসেনি। আমি এখন অনেক শান্ত থাকি। কোনো কিছুতেই বেশি উত্তেজিত হই না, কষ্ট পাই না বা ভয়ও পাই না। আমার জীবন থেকে যেন সব চরম আবেগগুলো মুছে গেছে। আমি কাজ করি, খাই, ঘুমাই, সবই করি, কিন্তু কোনো কিছুতেই আর আগের মতো আনন্দ বা দুঃখ খুঁজে পাই না। মাঝে মাঝে রাতে আয়নার সামনে দাঁড়ালে আমার নিজেকে কেমন যেন অচেনা লাগে। আমার চোখের দিকে তাকালে মনে হয় ওটা যেন অন্য কারো চোখ, শান্ত, নির্বিকার, গভীর। সেদিন আমি বুঝতে পেরেছিলাম ডক্টর রায় পুরোপুরি ব্যর্থ হননি। তিনি আমার উপর তার পরীক্ষা শেষ করতে পারেননি ঠিকই, কিন্তু শুরুটা করে দিয়েছিলেন। আমি আরোগ্য নিকেতন থেকে আমার শরীরটাকে নিয়ে পালাতে পেরেছি, কিন্তু আমার আত্মার একটা অংশ হয়তো সেখানেই রয়ে গেছে। অথবা হয়তো আরোগ্য নিকেতনের একটা অংশ আমার আত্মার ভেতরেই চিরকালের জন্য থেকে গেছে। আমার মাইগ্রেন সেরে গেছে, কিন্তু এই নিরাময়ের জন্য যে মূল্য আমি দিয়েছি তা সেভাব করলে আজও আমার ভেতরটা ঠান্ডা হয়ে যায়। কারণ আমি এখন জানি সবচেয়ে ভয়ঙ্কর কারাগারটা বাইরে নয়, ভেতরে। আর সবচেয়ে বড় অভিশাপ হলো অনুভূতিহীন এক অনন্ত জীবন। আমি মুক্ত, আবার এক অর্থে চিরবন্ধী।